হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। এর আগের ভিডিওতে আমরা এমসিকিউগুলি নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা তারপরের থেকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তাই খুব মনোযোগ সহকারে দেখবে এবং শিখে নেবে, ঠিক আছে? তো চলো প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো, প্রথম প্রশ্নটাই কী বলা হয়েছে, এফ এক্স ইকুয়াল টু 3x + 4 বাই 5x - 7 এবং জি এক্স ইকুয়াল টু 7x + 4 বাই 5x - 3 হলে দেখাও যে এফ কম্পোজ জি এক্স ইকুয়াল টু জি কম্পোজ এফ এক্স। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের একটা দিক করে দেখাচ্ছি, তোমরা নিজেরা অন্য দিকটা কিন্তু করে দেখে নেবে। তাহলে এফ কম্পোজ জি এক্স, এফ কম্পোজিশন জি এক্স, তাহলে এটা তোমাদের হচ্ছে অপেক্ষক চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা, ঠিক আছে? কম্পোজিশন থেকে। এফ কম্পোজ জি এক্সের মানে হচ্ছে যে এফ অফ জি এক্স, এফ অফ জি এক্স। এখানে দেখো এফ অফ এক্স মানে এক্সটা হচ্ছে যে এফের ডোমেন। এখানে যেটা থাকবে, এখানে এক্স রয়েছে, তাহলে সেই এক্সটাই কিন্তু এখানে আছে, 3-এর সাথে গুণ আছে, আর সেই এক্সটাই কিন্তু নিচে আছে, 5-এর সাথে গুণ আছে। এখন দেখো এফের মধ্যে চলে আসছে জি এক্স, মানে এক্সের জায়গাতে জি এক্স রয়েছে, মানে এখন হচ্ছে যে এফের ডোমেনে জি এক্স আছে। তাহলে আমরা এক্সের প্লেসে জি এক্স পুট করে দেবো। তাহলে কী হবে, 3 গুণিত জি এক্স, তাহলে 3 জি এক্স প্লাস 4 বাই, এখানে 5x ছিল, তাহলে এফ অফ জি এক্স, তাহলে এক্স সাথে জি এক্স হয়ে যাবে, 5 ইন্টু জি এক্স -7, ঠিক আছে? বোঝা গেল। এবার জি এক্সের মানটা দেওয়া আছে, দেখো এটা, তাহলে জি এক্সের মানটাকে এখানে পুট করে দাও। কত হবে, 3 ইন্টু জি এক্স মানে হচ্ছে 7x + 4 বাই 5x - 3, এটা পুট করে দিচ্ছি, 7x + 4 বাই 5x - 3 প্লাস 4, নিচেও পুট করতে হবে, তাহলে 5 ইন্টু 7x + 4 বাই 5x - 3, 5x - 3 -7, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখান থেকে 5x - 3টাকে কী করতে হবে, এলসিএম করতে হবে, আর এই নিচের থেকেও 5x - 3টাকে এলসিএম করতে হবে। তাহলে উপরের 5x - 3 আর নিচের 5x - 3 কিন্তু কেটে যাবে, এটা নিচ থেকে আর এটা নিচ থেকে 5x - 3টা কেটে যাবে। তাহলে ওটা আমি লিখছি না, জায়গা একটু অল্প আছে, তার জন্য আমি কিন্তু ওটা মনে মনে কেটে দেবো। তাহলে দেখো 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 × 7 = 21, তাহলে 21x প্লাস 3 × 4 = 12 প্লাস 12 প্লাস, দেখো এই 4-এর সাথে কিন্তু এই 5x - 3টা এই যখন এলসিএম হবে তখন কিন্তু এই 5x - 3 4-এর সাথে গিয়ে কী হবে, গুণ হবে। তাহলে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 × 5 = 20, তাহলে 20x প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 3 × 4 = 12 বাই 5x - 3 লিখতে হতো, ওটা কিন্তু আর লিখবো না, কারণ দেখো এখানে 5x - 3 আর নিচে 5x - 3 কিন্তু দুটো কাটা যাবে, ওই জন্য লিখলাম না। এবার এখানে কত হবে, 5 × 7 = 35, তাহলে 35x 4 × 5 = 20, তাহলে প্লাস 20, এই 5x - 3 এর সাথে সাথে গুণ হবে, এলসিএম যখন হবে তখন, তাহলে 5x - 3 সাথে 7টাকে গুণ করে দাও, তাহলে 5 × 7 = 35, তাহলে মাইনাস, তাহলে মাইনাস 35x মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 21, ঠিক আছে? এবার দেখো কিছু কাটবে, দেখো এখানে 12 আর এখানে 12 কাটা যাচ্ছে, আর এখানে 35x আর এখানে 35x কিন্তু কাটা যাচ্ছে। তাহলে দেখো 21x প্লাস 20x মানে 41x, আর নিচে 20 + 21, 20 + 21 মানে হচ্ছে আমাদের 41, তাই তো? তাহলে 41x বাই 41, তাহলে 41 কেটে যাচ্ছে উপর নিচে, দিয়ে কত আসছে, এক্স আসছে। তার মানে এফ কম্পোজিশন জি এক্সের মানটা পেলাম আমাদের এখানে এক্স। তাহলে একইভাবে তোমরা যখন জি কম্পোজ এফ এক্সটা বের করবে তখনও কিন্তু কত আসবে, এক্সই আসবে একইভাবে। এটা কিন্তু তোমাদের করতে হবে, করে দেখাবে। তাহলে এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক ছাড়লাম, তোমরা নিজেরা কিন্তু করবে, করে বলবে যে এক্স আসছে কিনা। তাহলে এক্স যদি চলে আসে তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, এটা লেফট হ্যান্ড সাইড, আর এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, তখন কিন্তু ইকুয়াল হয়ে যাবে। যে ইকুয়াল লিখে কী লিখে দেবে, প্রমাণিত লিখে দেবে বা প্রুফ লিখে দেবে, তাহলে এই অঙ্কটা কিন্তু হয়ে গেল। এই ধরনের প্রশ্ন তোমাদের 2025 সালে কিন্তু আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে, তাই খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে। চলো তাহলে নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। এবার 2-এর 2 নম্বর প্রশ্নটা দেখো, তাহলে 2-এর 2 মানে দুটির মধ্যে একটি করতে হয়, তো দুটি করে দেখাচ্ছি। তাহলে 2 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে, ইনভার্স অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে দেওয়া আছে সাইন ইন্টু সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স এক্স সমান 1 হলে এক্সের মান কত। যদি এটা হয় তাহলে এক্সের মানটাকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এই প্রশ্ন। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কী করতে পারি, এই বাম দিকের যে সাইনটা আছে সেই সাইনটাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে কী হবে, ইনভার্স হয়ে যাবে। তাহলে সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স কী হবে, সাইন ইনভার্স 1 হয়ে যাবে।
তাই না? এবার সাইন ইনভার্স 1 মানে কত? সাইন ইনভার্স 1 মানে হচ্ছে আমাদের π/2, মানে সাইন π/2 কত হয়? 1 হয়, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে এবার লিখে নিচ্ছি এটাকে যে সাইন ইনভার্স, 2 প্রশ্নগুলো কিন্তু 2 নাম্বার করে, ঠিক আছে? তাই একটু লিখতে হবে। সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু, তোমরা একটা এখানে ফর্মুলা মনে রাখবে, কি ফর্মুলা? সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এটা হয়ে যায় π/2, ঠিক আছে? এই ফর্মুলাটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তাহলে এখানে π/2 জায়গাতে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, তাই তো? তাহলে ওটা লিখে দিচ্ছি, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, ঠিক আছে? তাহলে দেখো বাম দিক থেকে কস ইনভার্স এক্স আর ডান দিক থেকে কস ইনভার্স এক্স কী হবে? কেটে যাবে। তাহলে কী পড়ে থাকছে? সাইন ইনভার্স 1/5 ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাই না? তাহলে দুই দিক থেকে সাইন ইনভার্স মনে মনে তুলে দাও, তাহলে কত হবে? তাহলে 1/5 ইকুয়াল টু এক্স বা এক্স ইকুয়াল টু 1/5। তাহলে এটা হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করছি বুঝতে পেরেছো, তাই না? খুব এটা কঠিন ছিল না, শুধুমাত্র এই যদি ফর্মুলাটা তোমরা মনে রাখতে পারতে তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারতে। এখানে π/2 এর জায়গাতে আমি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি, তোমরা এটাকে অন্যভাবেও করতে পারতে। কীভাবে বলো তো? একটু বলে দিচ্ছি, দাঁড়াও, তোমরা এটা নোট করে নাও। এখানে আমি যে জিনিসটা করলাম, এই জিনিসটাই যে করতে হবে এমন কোনো ব্যাপার নয়, তোমরা কিন্তু এটাকে অন্যভাবে করতে পারতে। একটুখানি বলে দিচ্ছি। দেখো, যেহেতু আমাদের এক্সের মানটা বের করতে বলেছে, তাই কস ইনভার্স এক্সটাকে একদিকে রাখবো। কস ইনভার্স এক্স ইকুয়াল টু, ডান দিকে ছিল π/2 আর বাম দিকে সাইন ইনভার্স 1/5টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস সাইন ইনভার্স 1/5। এবার দেখো π/2 মাইনাস সাইন ইনভার্স সামথিং, π/2 মাইনাস সাইন ইনভার্স সামথিং, সেটা কী হয়? কস ইনভার্স লিখে দেখাচ্ছি, ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। π/2 থেকে তুমি যদি সাইন ইনভার্স কিছু বাদ দাও, মানে সাইন ইনভার্স এক্স বাদ দাও, তাহলে পরে সেটা হবে কস ইনভার্স এক্স। আর π/2 থেকে কস ইনভার্স এক্স বাদ দিলে পরে সেটা হবে সাইন ইনভার্স এক্স, এটাকে মাথায় রাখবে। তাহলে π/2 মাইনাস সাইন ইনভার্স 1/5, মানে 1/5টাকে আমি এক্স ভাবছি অ্যাজ এ রুল, তাহলে পরে এখানে হয়ে যাবে কস ইনভার্স 1/5। এবার দেখো বাম দিকের কস ইনভার্স এক্স আর ডান দিকের কস ইনভার্স এক্স কী হচ্ছে? মনে মনে উঠে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু 1/5। তাহলে এটা কিন্তু অ্যান্সার। তাহলে এভাবে করতে পারো, বা আমি আগে যেভাবে করলাম সেভাবে করতে পারো। তো দুইভাবেই করা যাবে, অন্যভাবেও করা যেতে পারে। অঙ্ক যে একটাই রুলে হবে এমন কোনো ব্যাপার নয়। তাহলে 2 এর কিন্তু দুটো প্রশ্নই হয়ে গেল। এবার আমরা পরের প্রশ্ন দিকে যাব, ঠিক আছে? চলো, তাহলে 2 এর বি এর 1, ঠিক আছে? কী দেওয়া আছে? এটা ম্যাট্রিক্স থেকে দিয়েছে অঙ্কটা, খুব সোজা একটি প্রশ্ন। তাহলে এ ইকুয়াল টু 2 cos 2 ম্যাট্রিক্স, কী দেওয়া আছে? 1, 3, 2 আর -2 হলে এটি নির্ণয় করো। হলে এটি নির্ণয় করো। এটি নির্ণয় করো। তো এটা খুব সোজা একটা প্রশ্ন, তোমরা নিজেরা ট্রাই করো। দেখো, এটি নির্ণয় করতে হবে। এ দেওয়া আছে 2 cos 2 ম্যাট্রিক্স 1, 3, 2, -2। তাহলে আমরা জানি যে এটি মানে হচ্ছে যে এ ট্রান্সপোজ, তাই তো? তাহলে এ ট্রান্সপোজ কী করে বের করতে হয়? যে রোগুলোকে কলম করে দিতে হবে। তাহলে 1, 3 রোতে ছিল, তো সেগুলোকে কলম করে দাও। তাহলে 1, 3 আর 2 আর -2 সেকেন্ড রোতে ছিল, তারপর সেকেন্ড কলমে করে দাও। তাহলে 2 আর -2, তাহলে এটা হয়ে গেল এ টি। এবার এ ইন্টু এটি মানে মাল্টিপ্লাই করতে হবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? গুণ করতে হবে। তাহলে এ ইন্টু এটি, তাহলে দুটো ম্যাট্রিক্সকে পাশাপাশি লিখে নিচ্ছি, তাহলে গুণ করতে সুবিধা হবে। তাহলে 1, 3, 2, -2, আর এখানে কি হচ্ছে 1, 2, 3 আর -2, ঠিক আছে? আচ্ছা, এবার ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কী হয়? রো কলম, তাই না? রো আর কলম, মানে এই দিক বরাবর যেতে হবে আর দেখতে হবে এইভাবে। তাহলে দেখো, ফার্স্ট রো দিয়ে আমরা কিন্তু কাজ করবো। ফার্স্ট রো দিয়ে কী আছে? 1 আর 3। তাহলে এই ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলম গুণ করবো, দিয়ে এখানে লিখবো। আর ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলম গুণ করবো, দিয়ে তারপরে লিখবো। তাহলে ফার্স্ট রোকে তুলে আনো, তাহলে 1 আর 3 উঠছে, দিয়ে এইভাবে ঘুরিয়ে বসিয়ে দাও। তাহলে কী হবে? এই 1 গিয়ে 1-এ মিলবে আর 3 গিয়ে 3 মিলবে। তাহলে 1 আর 1 গুণ করতে হবে, তাহলে 1 গুণিত 1 মানে 1, আর তোমার 3 তারিখে 9, তাহলে +9, ঠিক আছে?
এবার দেখো 1 আর 3কে আবার তুলো, দিয়ে 2 আর -2 এর মধ্যে বসিয়ে দাও, তাহলে 1 মিলবে 2 আর 3 মিলবে -6, তাহলে 2 1 কে 2 আর 3 2 6, তাহলে -6। ঠিক আছে, এবার তাহলে এই যে রোটা 1 আর 3 ছিল তার কাজ হয়ে গেল। এবার এটাকে ভুলে যাও। এবার 2 আর -2, তাহলে 2 -2কে তুলে নিয়ে আসো, দিয়ে 1 আর 3 উপরে বসাও, তাহলে 2 বসবে 1, 2 আর 2 মিলবে 1 এর সাথে, আর -2 মিলবে 3 এর সাথে, তাহলে 2 1 কে 2 আর 3 2 6, তাহলে 2 -6। আবার 2 -2কে তুলো, দিয়ে এই 2 -2 এর মধ্যে বসিয়ে দাও, তাহলে কত আসবে 2 2 4, আর -2 ইন্টু -2 মানে 4 +4, তাই তো? তাহলে কত আসছে, তাহলে 1 + 9 10, 2 - 6 মানে -4, আর 2 - 6 -4, এটা -4, আর 4 + 4 হচ্ছে আমাদের 8, তাহলে 10 -4 -4 8, তো এটা হচ্ছে আমাদের কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের এটা, দেয়ারফর এটি ইকুয়াল টু 10 -4 -4 আর 8। বোঝা গেল? এটা খুবই একটা সোজা প্রশ্ন। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, তাই ভালোভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করে নাও। চলো তাহলে নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। এবার 2 এর বি এর 2 এর প্রশ্ন। ঠিক আছে, এবার 2 এর বি এর 2 নম্বর প্রশ্নটা নির্ণায়ক থেকে দেওয়া হয়েছে। দেখাও যে নির্ণায়ক 0 a b -a 0 c -b - c 0 ইকুয়াল টু 0, এটা আমাদের দেখাতে হবে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, যে তোমরা নিজে প্রথমে ট্রাই করো, তারপরে না হলে পরে আমার সলিউশনটা দেখবে। ঠিক আছে, তাহলে তোমরা কি বলতে পারবে যে এই যে ভেতরে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা কী ধরনের ম্যাট্রিক্স? 0 a b -a 0 c আর -b - c 0, এই যে ম্যাট্রিক্সটা রয়েছে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, বি প্রতিসম ম্যাট্রিক্স। কেন? কারণ দেখো ডায়াগোনাল এলিমেন্টগুলো কিন্তু সব 0 রয়েছে, আর তোমার হচ্ছে কর্নার এলিমেন্টগুলো ভ্যালু তো সেম রয়েছে, এখানেও এ আছে এখানেও এ আছে, কিন্তু সাইনটা চেঞ্জ আছে, এখানে দেখো প্লাস এখানে মাইনাসে। একইভাবে এখানে প্লাস বি এখানে মাইনাস বি, এখানে প্লাস সি এখানে মাইনাস সি, তাহলে এটা হচ্ছে আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্সের অড অর্ডার মানে কি? এটা দেখো 3টে রো আর 3টে কলম রয়েছে, মানে 3 cos 3 অর্ডারের এটা কি ম্যাট্রিক্স, তাহলে 3 হচ্ছে কি অড, তাহলে অড অর্ডারের ম্যাট্রিক্সের অড অর্ডারের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সবসময় 0 হয়। কীভাবে 0 হয় ওটা আমি তোমাদের করে দেখাচ্ছি। তাহলে ধরে নাও যে ধরি এক্স ইকুয়াল টু নির্ণায়ক 0 a b -a 0 c -b - c 0। ঠিক আছে, এবার তোমরা একটা রুল মনে রাখবে, সেই রুলটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বিপরীত, তাই তো? বিপরীত ম্যাট্রিক্স ট্রান্সপোজ সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের নির্ণায়কের সাথে কী হবে? সমান হবে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ, তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা কী করবো, এই যে তোমার নির্ণায়কের মধ্যে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা আমরা কী করবো? ট্রান্সপোজ নিয়ে নেবো। তাহলে ট্রান্সপোজ যদি নিতে হয় তাহলে কী করতে হবে? রোগুলোকে কলম করে দেবে। তাহলে 0 a b, তাহলে এটা রোতে ছিল, ফার্স্ট রোতে, তোকে ফার্স্ট কলমে করতে হবে। তাহলে মানে গাছগুলোকে রাস্তাগুলোকে গাছ করবে। তাহলে 0 a b, তাহলে 0 a b লিখে দিলাম এভাবে, -a 0 c। ঠিক আছে, তারপরে -b - c 0। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে কী করতে হবে? দেখো এরপরে তোমাকে প্রত্যেকটা রো থেকে মাইনাস কমন নিতে হবে। তাহলে ফার্স্ট রো থেকেও মাইনাস কমন নিচ্ছি, সেকেন্ড রো থেকেও মাইনাস কমন নিচ্ছি, আর থার্ড রো থেকেও মাইনাস কমন নিচ্ছি। তাহলে মাইনাস মাইনাস মাইনাস, 3টে মাইনাস কী করলাম? কমন নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে জায়গা হবে না, ডান দিকে লিখছি মাইনাস মাইনাস মাইনাস, মানে -1 -1 -1। তাহলে কী আসবে? যেখানে প্লাস ছিল সেটা মাইনাস হবে, আর যেখানে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে। আর 0-র আগে প্লাস মাইনাস দেওয়া তো একই, দেওয়া না দেওয়া একই জিনিস, তাহলে 0 0 থাকবে। এটা প্লাস এ, এটা প্লাস বি, তাই তো? এখানে হয়ে যাবে -a 0 + c।
তারপরে তোমার মাইনাস বি মাইনাস সি শূন্য, ঠিক আছে। এবার দেখো তিনটে মাইনাস মানে মাইনাস। আচ্ছা এবার দেখো এখানে যে ম্যাট্রিক্সটা এসছে শূন্য এ বি মাইনাসে শূন্য সি মাইনাসে শূন্য সি মাইনাস বি মাইনাস সি শূন্য মাইনাস বি মাইনাস সি শূন্য, মানে ঘুরে ফিরে কিন্তু আমাদের এই এক্সটাই চলে এসছে। তাহলে মাইনাস এই জিনিসটা কি এক্স, তাহলে মাইনাস এক্স। তার মানে আমাদের আলটিমেটলি কী আসলো যে এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, তাই না? তাহলে কী লিখবো আমরা, এক্স ইকুয়াল টু মাইনাস এক্স। তার মানে এক্স ইকুয়াল টু শূন্য, কেন শূন্য, মাইনাস এক্সটাকে বাম দিকে নিয়ে আসছি, তাহলে প্লাস এক্স হয়ে যাবে, এক্স প্লাস এক্স টু এক্স, তাহলে টু এক্স ইকুয়াল টু শূন্য ইমপ্লাই এক্স ইকুয়াল টু শূন্য। হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, কারণ এক্স এক্স মানে কি, এক্স মানে হচ্ছে আমাদের বামপক্ষ, তাহলে প্রমাণিত। তো আচ্ছা হচ্ছে বুঝতে পেরেছো, ঠিক আছে। 2 সি অন, ঠিক আছে। আচ্ছা কী দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু মড এক্স প্লাস 2 হলে দেখাও যে এক্স ইকুয়াল টু শূন্য বিন্দুতে এফ এক্স কী হবে, সন্তত হবে। দেখাও যে লিখে দিচ্ছি প্রশ্নটা, দেখাও যে এক্স ইকুয়াল টু শূন্য বিন্দুতে এফ এক্স সন্তত হবে। সন্তত মানে কি, কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। আচ্ছা এ ধরনের প্রশ্ন অনেকেই অনেক কঠিন ভেবে ছেড়ে দেয়, কিন্তু এই ধরনের প্রশ্ন সব থেকে সোজা। তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তোমরা করতে পারবে। আচ্ছা দেখো ফোনটা রেখে দিই। যখনই তোমাদের এই সন্তত দিয়ে প্রশ্ন থাকবে, তখন তোমার মনে রাখবে যে বিন্দুতে বলা থাকবে না, সেই বিন্দুতে আমাদের কী করতে হবে, লেফট হ্যান্ড লিমিট, ধরো এক্স ইকুয়াল টু এতে বলা আছে, জিরো যাওয়াতে আমি এ নিচ্ছি, মানে যে কোনো একটা সংখ্যা হতে পারে। তাহলে এফ অফ এ মাইনাস মানে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু এফ অফ এ প্লাস ইকুয়াল টু এফ অফ এ, এই তিনটে মান যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো যে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে কি সন্তত। এই তিনটে মান কিন্তু আমাদের ইকুয়াল করতে হবে। এটা লেফট হ্যান্ড লিমিট, এটা রাইট হ্যান্ড লিমিট, আর এটা হচ্ছে ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট দ্যাট পয়েন্ট, মানে এক্স ইকুয়াল টু এতে ওই অপেক্ষকের যে মানটা দেওয়া থাকবে সেই মানটা। তাহলে এখানে এক্স ইকুয়াল টু জিরো দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা কী করবো, এফ অফ জিরো মাইনাস মানে লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট মানে কি, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস মানে এক্সের মান জিরোর থেকে সামান্য কম, ঠিক আছে, টেন্স টু জিরো মানে জিরোর কাছাকাছি, এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স, ঠিক আছে। তাহলে দেখো এক্সের মান জিরোর থেকে যদি ছোটো হয়, মানে এক্সের মান কী হবে, নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি হয় তাহলে মড এক্স, আচ্ছা একবার লিখেই নিই, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্সের মান কি, এফ এক্সের মান হচ্ছে আমাদের মড এক্স প্লাস 2। এবার দেখো এক্সের মান হচ্ছে জিরো মাইনাস মানে এক্সের মান জিরোর থেকে কি কম, তাহলে কম হলে কী হবে, এই যে মডের মধ্যে যেটা হবে না, সেটা কী হবে, নেগেটিভ হবে। আর নেগেটিভকে পজিটিভ করার জন্য কী করতে হবে, একটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তোমরা এটা সিম্পলি মনে রাখবে যে মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স হোয়েন এক্স লেস দ্যান জিরো অ্যান্ড ইকুয়াল টু প্লাস এক্স হোয়েন এক্স গ্রেটার দ্যান জিরো অ্যান্ড ইকুয়াল টু জিরো হোয়েন এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে নোট করে নাও। তাহলে এক্স যখন জিরোর থেকে ছোটো হবে তখন মড এক্সের মান মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স প্লাস 2, বাস হয়ে গেলো। এবার দেখো এক্সের মান জিরো পুট করে দাও। তাহলে এক্সের মান যদি জিরো পুট করে দেওয়া হয় তাহলে কী হবে, মাইনাস জিরো প্লাস 2 মানে আলটিমেটলি কী আসবে আমাদের 2 আসবে, 2 আসবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট কী হয়ে গেলো, লেফট হ্যান্ড লিমিট হয়ে গেলো 2। একইভাবে আমরা কী বের করবো, রাইট হ্যান্ড লিমিট। তাহলে এফ অফ জিরো প্লাস সেটা কী হবে, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস মানে এক্সের মান 0 থেকে বেশি। আচ্ছা এফ এক্স, তাহলে এফ এক্স হবে, তাহলে এবার লিখে নিচ্ছি, তাহলে এফ এক্স তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস মড এক্স প্লাস 2। আর যখনই এক্সের মান জিরোর থেকে বড় হবে তখন মড এক্স হয়ে যাবে, এক্স হয়ে যাবে, ঠিক আছে, একই থাকবে, কারণ পজিটিভ জিনিসের মড কী হবে, পজিটিভই হবে। আচ্ছা তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স প্লাস 2, ঠিক আছে। এবার দেখো এক্স টেন্স টু জিরো, তাহলে এক্সের জায়গাতে জিরো পুট করে দাও, তাহলে জিরো প্লাস 2 মানে কি 2, তাহলে ইকুয়াল টু 2। তাহলে লেফট হ্যান্ড লিমিটও 2 আসলো, রাইট হ্যান্ড লিমিটও 2 আসলো। এবার হচ্ছে যে এফ অফ জিরো মানে যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুতে মানে যে ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালুতে কিন্তু অপেক্ষকের মানটাও বের করতে হবে। তাহলে এফ অফ জিরো এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স প্লাস 2 মানে এখানে ডোমেনে যে মানটা হবে সেই মানটাই মডের মধ্যে যাবে, প্লাস 2 হবে। তাহলে এখানে কী হবে, মড জিরো প্লাস 2, তাহলে ইকুয়াল টু কত হবে, 0 প্লাস 2 মানে 2। দেখো তিনটেই কিন্তু সমান হয়ে গেল। আর যখনই তিনটে সমান আসবে, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট দ্যাট পয়েন্ট, তখন কী হবে, ফাংশনটা সেই পয়েন্টে কী হবে, সন্তত হবে। তাহলে কী লিখবো,
যেহেতু সিন্স এফ অফ জিরো মাইনাস ইকুয়াল টু এফ অফ জিরো প্লাস ইকুয়াল টু এফ অফ জিরো, ঠিক আছে, দেয়ার ফর এফ এক্স কমা দিয়ে লিখো এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে বা জিরোতে, এক্স ইকুয়াল টু জিরো বিন্দু বলা যায় না, কারণ এক্স ইকুয়াল টু জিরো পুট করলে পরে এফ এক্সের যে মানটা বের হবে সেটা কত হবে 2, মানে 0,2 ওই বিন্দুতে, তাও এক্স ইকুয়াল টু জিরো বিন্দু বলা চলে। এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে মানে এর পিছনে কনসেপ্ট আছে, ওই জন্য এফ এক্স কী হবে সন্তত হবে। ব্যাস, তাহলে এইটুকু তোমরা লিখতে পারলে কিন্তু 2 নম্বর পেয়ে যাবে। বোঝাচ্ছি বলে টাইম লাগছে, যদি নিজে অঙ্কটা করতাম তাহলে এটা আমার 30 সেকেন্ড লাগতো অঙ্কটা করতে, ঠিক আছে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট, তার বেশি কিন্তু লাগতো না, কিছু নেই কিন্তু অঙ্কটার মধ্যে, ঠিক আছে। চলো তাহলে 2 সি এর 1-1টা হয়ে গেল, এবার 2 সি এর কিন্তু 2-1টা করবো। এবার 2 সি এর তোমার 2 প্রশ্নটা, তাই তো, ঠিক আছে। দেখো 2 প্রশ্নটা কী দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু এ কস এক্স মাইনাস বি সাইন এক্স, তাহলে এ কস এক্স মাইনাস বি সাইন এক্স হলে দেখাও যে ওটা লিখছি না, হলে দেখাও যে ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাই এটা খুব সোজা একটা প্রশ্ন। দেখো ডি টু ওয়াই ডি এক্স টু মানে ওয়াইকে 2 বার অবকলন করা হয়েছে, তার সাথে কী করা হয়েছে, ওয়াইকে যোগ করা হয়েছে, সেটাকে আমাদের 0 প্রমাণ করতে বলা হয়েছে। এখানে কিছুই নেই, দেখো 2-3 লাইনের মধ্যে আমরা হয়ে যাবে, করে দেখাচ্ছি। আচ্ছা, তো ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে তো, তাহলে এখানে তোমরা লিখে নেবে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কী আসবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ তো কনস্ট্যান্ট, তাহলে এ থাকলো, আর কস এক্সের অবকলন কী হয় তোমরা বলো, কস এক্সের অবকলন হয় তোমার হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স, মাইনাস বি থাকলো, আর সাইন এক্সের অবকলন হয় কস এক্স, তাহলে কস এক্স লিখে দিলাম, ঠিক আছে। তাহলে একবার হয়ে গেল, আরও একবার অবকলন করতে হবে, তোমরা এখানে লিখে নেবে যে এক্সের সাপেক্ষে আবার অবকলন করে পাই, দেয়ারফর ডি টু ওয়াই ডি এক্স টু ইকুয়াল টু মাইনাস এ থাকলো, ওটা তো ধ্রুবক রয়েছে, সাইন এক্সের অবকলন কী হয় কস এক্স, তাহলে কস এক্স লিখে দিলাম, মাইনাস বি থাকলো, এবার কস এক্সের অবকলন হয় মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স, কিছু ভুল করলাম কি, এখানে তোমার মাইনাস ছিল, মাইনাস লিখেছিলাম, আচ্ছা, মাইনাস এ কস এক্স, ঠিকই আছে। তাহলে এখানে কী হয়ে যাবে, সাইন এক্সের প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস বি সাইন এক্স, ঠিকই আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের প্লাস ওয়াই আছে, তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস ওয়াই করতে হবে, তাই তো, তাহলে দেয়ার ফর কীভাবে লিখবো এটা, এখন লিখি, এখন ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস ওয়াই, মানে বামপক্ষ নিয়ে এলাম, এখন না লিখে লিখো বামপক্ষ, বামপক্ষ লিখলেও হবে বা দেয়ার ফর লিখলেও হবে, ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস ওয়াই। তাহলে দেখো এই ওয়াইয়ের সাথে এই লাইনটা, মানে এই দুটো লাইন কী করতে হবে, অ্যাড করতে হবে। দেখো প্লাস এ কস এক্স মাইনাস এ কস এক্স যোগ হলে কী হবে 0 হয়ে যাবে, মাইনাস বি সাইন এক্স প্লাস বি সাইন এক্স যোগ করলে কী হবে 0 হয়ে যাবে। তাহলে তোমরা একবার লিখে করবে, ঠিক আছে, মনে মনে তো অঙ্ক করলে তো নাম্বার পাওয়া যাবে না, তাহলে লিখে করতে হবে। তাহলে এ মাইনাস এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস ওয়াইয়ের মান এ কস এক্স মাইনাস বি সাইন এক্স, ঠিক আছে। তাহলে এটা কেটে গেল আর এটা কেটে গেল, তাহলে 0 চলে আসলো, এখানে কি লিখবে প্রমাণিত, ঠিক আছে। তাহলে এভাবে করলে হবে, বা তোমরা এই লাইনটা থেকে কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা নিয়ে আসতে পারতে, কীভাবে সেটা আমি করে দিচ্ছি, তোমরা এটা নোট করে নাও, ঠিক আছে, এটা মুছে আমি তোমাদের দেখে দিচ্ছি। দেখো যেহেতু আমাদের বাম দিকে প্লাস ওয়াই রয়েছে না, তার মানে ডান দিকে গেলে কি আসবে মাইনাস ওয়াই, মানে এইটা কোথাও না কোথাও মাইনাস ওয়াই আসবে, তাহলে এখানে ওয়াই মানে এটা, তাহলে মাইনাস ওয়াই যদি নিয়ে আসতে হয় তাহলে আমাদের মাইনাস চাই, তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিলে কী আসবে দেখো, এখানে হবে এ কস এক্স আর প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এখানে হয়ে যাবে বি সাইন এক্স, তাহলে মাইনাস, দেখো এই মানটাই কিন্তু ওয়াই, এই মানটাই কিন্তু এখানে রয়েছে, তাহলে এ কস এক্স মাইনাস বি সাইন এক্স, তাহলে মাইনাস কী হবে মাইনাস ওয়াই, তাহলে ইমপ্লাই মাইনাস ওয়াইটাকে বাম দিকে নিয়ে আসো, তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু যখন ইকুয়াল চিহ্নের এদিকে আসবে তখন কী হবে প্লাস, তাহলে প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে প্রমাণিত। তাহলে এভাবে করলেও করতে পারতে একবারে, বা আগে যেভাবে করলাম সেভাবে করলেও কিন্তু করতে পারতে।
হয়ে গেল। তাহলে 2 আর সি এর দুটো হয়ে গেল, তাই তো? মোট 6টা আছে, 6টি প্রশ্ন করবো আজকে। চলো, তো 2 আর সি এর 3 নম্বর প্রশ্নের দিকে যাওয়া যাক। 3 নম্বর প্রশ্ন, 2 এর সি এর 3, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, যে প্রমাণ করো যে ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স, এটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এটা 2025 সালে কিন্তু আসতে পারে। ভিভিআই দিয়ে রাখো, ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এইটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণ করো যে। তাহলে এটা আমাদের নির্দিষ্ট সমাকল থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? নির্দিষ্ট মানে কি, মানে লিমিট দেওয়া থাকবে, লোয়ার লিমিট আপার লিমিট। দেখো লোয়ার লিমিট 0, আপার লিমিট এ, তাই তো? আচ্ছা, তাহলে এটাকে কীভাবে প্রমাণ করবে? এটাকে প্রমাণ করার জন্য তোমরা যদি ডান দিক থেকে নাও, মানে ডান পক্ষ থেকে নাও না, তাহলে সুবিধা হবে। আর এইচ এস, তাহলে আর এইচ এস নিয়ে নাও। আর এইচ এস ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। দেখো এ মাইনাস এক্সকে এক্স করতে হবে, তাই তো? তাই এই এ মাইনাস এক্সটাকে কিছু একটা ধরে নাও। ধরি এ মাইনাস এক্স ইকুয়াল টু, ধরি এ মাইনাস এক্স ইকুয়াল টু জেড। এবার এটাকে এক্সের সাপেক্ষে অবকলন করো। কেন? আমি এটাকে চেঞ্জ করছি, এই লিমিটটাকে, যে এক্সে ছিল তো এক্সের আকারে যে লিমিট ছিল সেটাকে আমি জেডের আকারে নিয়ে আসবো। তাই এটাকে এক্সের সাপেক্ষে অবকলন করো, তো কী আসবে? 0, এ তো তোমার ধ্রুবক, ধ্রুবকের অবকলন হয় 0, তাহলে 0 মাইনাস এক্সের অবকলন কত হবে? এক্সের অবকলন 1 হবে। আর অবকলন করছি তার জন্য কী আসবে? ডিএক্স আসবে। আর এখানে কী আসবে? এখানে ডিজেড, মানে ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। এবার মানগুলোকে বসিয়ে দাও। ইন্টিগ্রেশন এফ অফ, এটাকে ধরেছিলাম জেড, জেড লিখলাম, আর ডিএক্সের মান হচ্ছে মাইনাস ডিজেড। এবার দেখো এই যে 0 আর এ, এইটা ছিল হচ্ছে এক্সের লিমিট, কিন্তু এখানে আমরা কী লিখেছি? ডিজেড। তাহলে এখানে লিমিটটাকে চেঞ্জ করতে হবে। কার লিমিট করতে হবে? জেডের লিমিট। তাহলে যখন এক্সের মান 0, এক্সের মান 0 বসাও, তাহলে এ মাইনাস 0 ইকুয়াল টু জেড। তখন জেডের মান কত হচ্ছে? তখন জেডের মান হয়ে যাচ্ছে এ। যখন এক্সের মান 0 তখন জেডের মান এ। আর যখন এক্সের মান এ, তাহলে এক্সের জায়গায় এ বসাও, তাহলে এ মাইনাস এ ইকুয়াল টু জেড, তখন জেডের মান হয়ে যাবে 0। বোঝা গেল? আচ্ছা, এবার এই যে মাইনাস আছে না, সেই মাইনাসটাকে আগে নিয়ে আসো। তাহলে মাইনাস এ টু 0 এফ জেড ডিজেড। মনে রাখবে যে ইন্টিগ্রেশনের আগে মাইনাস যদি থাকে, সেই মাইনাসটাকে যদি প্লাস করতে চাও তাহলে প্লাস করতে পারবে, কিন্তু কীভাবে করতে পারবে? যে লিমিটটাকে চেঞ্জ করে দাও, লোয়ার লিমিটটাকে আপার লিমিট করে দাও, আপার লিমিটটাকে লোয়ার লিমিট করে দাও। তাহলে এ টু 0 ছিল, তাহলে 0 টু এ হয়ে যাবে, 0 টু এ, আর মাইনাস হয়ে যাবে প্লাস। লিখলে হবে, না লিখলে হবে। তাহলে এফ অফ জেড ডিজেড এর মানই হচ্ছে যে ইকুয়াল টু 0 টু এ এফ এক্স ডিএক্স। কেন এফ এক্স ডিএক্স হলো? দেখো এখানেও এফ অফ জেড রয়েছে, তাহলে এফের মধ্যে জেড রয়েছে, আমাদের ডি এর সাথেও জেড রয়েছে। তাহলে যখনই আমাদের এই দুটো ভেরিয়েবল সমান হবে, তখন সেই ভেরিয়েবলের প্লেসে তুমি অন্য ভেরিয়েবল লিখতে পারো। এটাও একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা? যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ ওয়াই ডিওয়াই, ঠিক আছে? মানে ভেরিয়েবল চেঞ্জ করলে পরে যদি তোমার লোয়ার লিমিট আপার লিমিট সেম থাকে, আর এখানের ভেরিয়েবল আর এখানে ভেরিয়েবল সেম থাকে, তাহলে কিন্তু ইন্টিগ্রেশনের ভ্যালু কিন্তু কী হয়? সেম হয়। তাহলে এটা দেখো আমাদের বাম পক্ষ চলে এসছে, তাই না? তাহলে এটাই কোয়ালিটি কী হলো? লেফট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণটা হয়ে গেল। তোমরা এভাবেও করতে পারো, অথবা তোমরা লেফট হ্যান্ড সাইড ধরে এক্স ইকুয়াল টু এক্সের প্লেসে কী আনতে হবে? এ মাইনাস এক্স আনতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি তোমরা অঙ্কটা করতে, এলএইচএস লেফট হ্যান্ড সাইড, তাহলে তোমাদের এক্স ইকুয়াল টু এ মাইনাস টি ধরতে হতো, তাহলে তোমাদের রাইট হ্যান্ড সাইডটা কিন্তু চলে আসতো। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা কিন্তু নিজেরা ট্রাই করবে। তাহলে 3 নম্বর প্রশ্নটা হয়ে গেল। এবার আমরা 4 নম্বর প্রশ্ন দিকে যাব, ঠিক আছে? তা নোট করে নাও এটা। চলো, 4 সি এর 4 প্রশ্নটা কী দেওয়া আছে? এক্স ইকুয়াল টু 1 এ ওয়াই ইকুয়াল টু 3x টু দি পাওয়ার 4 মাইনাস 4x এর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো খুব সোজা একটা প্রশ্ন। তাহলে এক্স ইকুয়াল টু 1 তে কী করতে হবে? ওয়াই ইকুয়াল টু 3x টু দি পাওয়ার 4 মাইনাস 4x, এই যে অপেক্ষকটা দেওয়া রয়েছে তার স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে? তোমরা নিজেরা ট্রাই করো। দেখো এক্স ইকুয়াল টু 1 দেওয়া আছে না, তাহলে এখানে এক্সের মান 1 বসিয়ে দাও। তাহলে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই, ওটা লিখে নেবে। তাহলে ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু এক্সের মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু
1, ঠিক আছে। তাহলে এটা কত আসছে, একের উপরে 4 মানে একের পাওয়ার যাই থাকে না মানে একই হবে, তাহলে 3 মাইনাস 4 4, 3 মাইনাস 4 মানে হচ্ছে -1। আচ্ছা, তাহলে x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু -1, তাহলে এটা পেয়ে গেলাম আমাদের বিন্দু। এবার কি করতে হবে, স্পর্শকের সমীকরণ বের করতে হলে পরে আমাদের একবার কিন্তু অবকলন করতে হবে, স্পর্শকের প্রবণতাটা বের করে নিতে হবে। স্পর্শকের প্রবণতা মানে কি, dy dx অ্যাট দ্যাট পয়েন্ট, কোন পয়েন্টে, 1, -1। তাহলে আমরা কি করবো, y ইকুয়াল টু 3x⁴ - 4x লিখে নিলাম। এবার তোমরা লিখে নেবে যে x এর সাপেক্ষে অবকলন করে পাই, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। তাহলে কী হবে, দেয়ারফর dy dx, dy dx ইকুয়াল টু 3 লিখলাম। এবার দেখো x এর পাওয়ার রয়েছে, তাহলে যখনই x এর পাওয়ার হয়ে থাকবে তখন যখন আমরা অবকলন করবো তখন পাওয়ারটা আগে আসবে, আর x এর পাওয়ার কী হবে, x এর পাওয়ার 1 কমে যাবে, তো এখানে 3 হয়ে গেল, -4, আর x এর অবকলন কত, x এর অবকলন 1, তাহলে 4 × 1। আচ্ছা, তাহলে কত আসছে, 3 × 12, তাহলে 12x³ -4 4, তাই তো। এবার দেখো কোন পয়েন্টে, 1, -1, তাহলে অ্যাট 1, -1, তাহলে 1, -1 পয়েন্টে এই dy dx এর মানটা কত হবে, তো বসিয়ে দাও। তাহলে 12x এর মান কত, x এর মান হচ্ছে 1, তাই তো, 12 × 1³ -4, তাহলে 12 কে 12 -4 মানে হচ্ছে আমাদের 8। তাহলে dy dx অ্যাট 1, -1 কিন্তু পেয়ে গেলাম, সেটা কিন্তু কত আসলো, সেটা আমাদের এখানে 8 আসলো। তাহলে স্পর্শকের প্রবণতা পেয়ে গেলাম। দেয়ারফর স্পর্শকের সমীকরণের ফর্মুলাটা কি, ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, y - y1 ইকুয়াল টু dy dx অ্যাট দ্যাট পয়েন্ট x1, y1 ইন্টু x - x1, ঠিক আছে। তাহলে এখানে দেখো y - y1 মানে y1 মানে কি, মানে y এর মানটা, তাহলে y এর মান কত ছিল, -1, তাহলে -1 বসিয়ে দিলাম, ইকুয়াল টু dy dx অ্যাট দ্যাট পয়েন্ট, কত হয়েছিল 8, তাহলে 8 লিখে দিলাম, আর x - x1, x1 মানে কত, x1 মানে হচ্ছে আমাদের 1, x এর মানটা, তাহলে x - 1। এবার এটাকে ক্যালকুলেট করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। স্পর্শকের সমীকরণ মানে কি, মানে একটা সরল লেখার সমীকরণ, তাহলে y + 1 ইকুয়াল টু 8x - 8, 8x - 8, তাই তো। আচ্ছা, তার মানে y ইকুয়াল টু 8x, এই একটাকে ডান দিকে নিয়ে যাও, কত হবে, -8 - 1 মানে -9, তাহলে এটা হবে আমাদের কিন্তু অ্যান্সার, y ইকুয়াল টু 8x - 9। অ্যান্সারে তোমাদের এভাবে নাও থাকতে পারে, 8x - y ইকুয়াল টু 9ও থাকতে পারে, মানে তোমার ঘুরে পাইছে। আমি এটা y ইকুয়াল টু mx + c এই ফর্মে লিখলাম। সরলরেখার অন্য আকারও থাকে, ax + by + c আকারও লিখতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হয়ে গেল এই প্রশ্নের অ্যান্সার। এবার প্রশ্ন নম্বর 5, তো প্রশ্ন নম্বর 5-এ কী বলা আছে, y ইকুয়াল টু e⁻x ফার্স্ট ব্র্যাকেটে a + bx, a b ধ্রুবক, এর অবকল সমীকরণ নির্ণয় করো। অবকল সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা প্রথমে লিখে নিচ্ছি 5, y ইকুয়াল টু e⁻x ফার্স্ট ব্র্যাকেটে a + bx, যেখানে a আর b হচ্ছে কি ধ্রুবক। তো যখনই তোমাদের এই ধরনের প্রশ্ন থাকবে আর বলবে যে অবকল সমীকরণ নির্ণয় করো, তখন তোমরা মনে রাখবে যে ধ্রুবক যেগুলো দেওয়া থাকবে না, সেই ধ্রুবকগুলোকে তোমাদের অবকলন করে কী করতে হবে, এলিমিনেট করতে হবে। ধ্রুবক দুটোকে a আর b কে তোমরা যদি এলিমিনেট করতে পারো, তাহলে যে সমীকরণটা আসবে সেটা কিন্তু আমাদের নির্ণয় অবকল সমীকরণ। তো চলো আমরা এটা করছি, ঠিক আছে। y ইকুয়াল টু e⁻x ইন্টু a + bx, তাহলে তোমরা লিখে নাও যে x এর সাপেক্ষে অবকলন করে পাই, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে। তোমরা বাংলা লিখবে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কী হবে, dy dx ইকুয়াল টু, দেখো এখানে e⁻x একটা অপেক্ষক আর a + bx অন্য একটা অপেক্ষক, মানে u × v ফর্মুলা। u × v ফর্মুলা মানে কি, মানে একটাকে রেখে একটা অন্যটার অবকলন। তাহলে e⁻xটাকে ফিক্সড রাখলাম, তাহলে d dx অফ a + bx, ঠিক আছে। এবার কী হবে, এবার a + bxটাকে ফিক্সড করতে হবে, তাহলে a + bx থাকলো d dx অফ e⁻x, ঠিক আছে। আচ্ছা, তাহলে e⁻x ইন্টু, দেখো d dx অফ a + bx কত হবে, দেখো a তো ধ্রুবক, তো ধ্রুবকের অবকলন 0 হবে, 0, আর এখানে b থাকলো, আর x, b তো ধ্রুবক, b থাকলো, আর x অবকলন 1, তাহলে b × 1 মানে b প্লাস a + bx, e⁻x অবকলন e⁻x হয়,
আচ্ছা, তাহলে কি আসছে বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস, দেখো এ প্লাস বি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটাই কিন্তু আমাদের ওয়াই, তাই না? তাহলে এটাকে আমরা ওয়াই ওয়াই পুট করতে পারি। আচ্ছা, আর বাম দিকে আছে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ওয়াই ওয়ান, এটাকে ওয়াই ওয়ান লিখে নিচ্ছি, বারবার ডিওয়াই ডিএক্স লিখতে ভালো লাগবে না, এটা ওয়াই ওয়ান লিখে দাও। আচ্ছা, এবার যেহেতু আমাদের এখানে বি বেঁচে রয়েছে, তাহলে বিও একটা ধ্রুবক, তাহলে বিটাকেও কী করতে হবে, বিটাকেও ভ্যানিশ করতে হবে। তাহলে এখানে তোমাদের আরও একবার অবকলন করতে হবে এক্স সাপেক্ষে। তাহলে ডিফারেন্সিয়েশন এগেন উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে? তাহলে কী হবে, ওয়াই ওয়ান কী হবে, ওয়াই ওয়ানটা ওয়াই টু হয়ে যাবে, কারণ ওয়াই ওয়ানকে আরও একবার এক্স সাপেক্ষে অবকলন করা হচ্ছে। এখানে দেখো বি ছিল কি, বি আমাদের ধ্রুবক, আর ই টু দি পাওয়ার এক্স, এক্সের অবকলন ই টু দি পাওয়ার এক্স, আর এখানে ওয়াই ছিল, তাহলে ওয়াইয়ের আরও একবার অবকলন, সেটা হবে ওয়াই ওয়ান। তাহলে দেখো আরও একবার অবকলন করলাম, কিন্তু তাও কিন্তু বিটা কিন্তু যাচ্ছে না। তাহলে বিটা যখন যাবে না, তখন আমরা কী করতে হবে, মনে রাখবে যে যতগুলো ধ্রুবক থাকবে, এখানে এ আর বি দুটো ধ্রুবক রয়েছে, তাই এই অবকলন সমীকরণের ক্রমটাও কিন্তু দুই হবে, মানে দুইবারের বেশি কিন্তু আমরা অবকলন করব না। এই যে ওয়াই ওয়ান আর ওয়াই টু আর ওয়াই আছে, এই তিনটে থেকে কিন্তু আমরা সমাধান করে এই বিটাকে ভ্যানিশ করে দেবো। কীভাবে, দেখো এখান থেকে বি ই টু দি পাওয়ার এক্সের মান কত আসবে, বি ই টু দি পাওয়ার এক্সটাকে একদিকে রাখো, আর এই ওয়াইটাকে এদিকে নিয়ে আসো, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, ঠিক আছে? এটাকে নাম দিয়ে দাও, এটাকে স্টার দিয়ে দাও। এবার এই বি ই টু দি পাওয়ার এক্সের মানটা ওখান থেকে এখানে বসিয়ে দাও, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়াই ওয়ান, ব্যাকারে লিখে দাও স্টার থেকে পাই, ঠিক আছে? তাহলে বাম দিকে ছিল ওয়াই টু, তাহলে ওয়াই টু ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান মানে টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, সবগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু শূন্য। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে যাবে নির্ণেয় অবকলন সমীকরণ, ঠিক আছে? তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে? খুব কঠিন ছিল না, দুইবার অবকলন করে জাস্ট এ আর বিটাকে এলিমিনেট করতে পারলে কিন্তু আমাদের সমীকরণটা চলে আসবে। তাহলে 5 নম্বরটা হয়ে গেলো, আর একটা আছে, এটা করে কিন্তু আজকের মতন সমাপ্ত করবো। তাহলে প্রশ্ন নম্বর 6, প্রশ্ন নম্বর 6 কী বলা আছে, ওয়াই ইকুয়াল টু এক্স কমা এক্স ইকুয়াল টু 2 এবং এক্স অক্ষ দ্বারা গঠিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো কলনবিদ্যার সাহায্যে। ঠিক আছে, চলো তাহলে 6 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু এক্স, এটা একটা দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 2 দেওয়া আছে, আর এক্স অক্ষ দ্বারা গঠিত অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, মানে তোমার অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন, ওই চ্যাপ্টার থেকে কিন্তু এই প্রশ্নটা নেওয়া হয়েছে। তাহলে প্রথমে ছবি আঁকতে হবে, যখনই ক্ষেত্রফল আমাদের বের করতে বলবে তখন কিন্তু আমাদের যে অপেক্ষাগুলি দেওয়া থাকবে সেগুলো কিন্তু গ্রাফিক্যালি প্লট করতে হবে। তো ওয়াই ইকুয়াল টু এক্স একটা সরলরেখা, যে সরলরেখা কী হয় মূলবিন্দু দিয়ে পাস করে, তো এটা আমাদের মূলবিন্দু, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স হয়ে যাবে আমাদের এটা এই লাইনটা, ওয়াই ইকুয়াল টু এক্স, তো লিখে দিলাম। আর দেখো এক্স ইকুয়াল টু 2 মানে এক্সের মান 2, তাহলে এক্স ইকুয়াল টু 2 লাইনটা লিখে দিচ্ছি, তাহলে এরকম হবে এক্স ইকুয়াল টু 2 0 থেকে 2, মানে এটা কী হবে 2,0 এই বিন্দুটা, এটা কী হবে 0,0। আচ্ছা, আর এক্স অক্ষ, এক্স অক্ষ মানে কি, মানে এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে গঠিত অঞ্চলের, তাহলে কোন অঞ্চলে গঠিত হচ্ছে দেখো এটা, তাহলে এর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে আমি বেশি লিখছি না, আমি তোমাদের ডাইরেক্ট বুঝিয়ে দিচ্ছি। তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে যে এরিয়া, মানে এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, ফর্মুলাটা হয় ওয়াই ডিএক্স। কখন ডিএক্স আসে, ডিএক্স তখনই হয় যখন ক্ষেত্রফলটা এক্স অক্ষের উপরে গঠিত হয়েছে। তাহলে এখানে এক্স অক্ষের উপরে গঠিত হয়েছে, তাই কী হবে ডিএক্স, ওয়াই অক্ষের উপরে গঠিত হলে পরে হতো এক্স ডিওয়াই, উল্টো হতো। তাহলে এখানে ডিএক্স লিখেছি, তাহলে এখানে আমাদের যে লিমিটটা হবে সেটা কিন্তু এক্সের লিমিট হবে। তাহলে এক্সের লিমিট দেখো স্টার্ট হচ্ছে এখান থেকে 0 থেকে 0, আর এন্ড হচ্ছে তোমার এখানে 2, তাহলে 0 to 2 ওয়াই ডিএক্স, তাহলে 0 to 2। যেহেতু এখানে ডিএক্স আছে, এক্স আছে, তাহলে এখানে যে আমাদের অপেক্ষক থাকবে তাকে আমাদের এক্সের সাপেক্ষে লিখতে হবে। আর দেখো ওয়াই ইকুয়াল টু এক্স, মানে এই যে ফাংশনটা আছে যে ডিএক্স, মানে এক্সের যে রেঞ্জ, ওয়াইয়ের যে রেঞ্জটা কী হচ্ছে তোমার হচ্ছে নিচের থেকে উপরে যাচ্ছে, কিন্তু এই গ্রাফ বরাবর, মানে ওয়াই ইকুয়াল টু এক্স গ্রাফ বরাবর আমাদের উপরের দিকে টেন্ড হচ্ছে। তাহলে এখানে হবে আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে এক্স ডিএক্স। এবার এটাকে সিম্পলি ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এক্সের ইন্টিগ্রেশন কত হয়, এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, এক্সের পার এখানে 1 রয়েছে, ইন্টিগ্রেশন করার সময় এক্সের পার কী হয় 1 ইনক্রিজ হয়, তাহলে 2, আর পাওয়ারে যেটা আসবে সেটা কিন্তু নিচে হয়ে যাবে। আর লিমিটটা লিখে দাও, তাহলে 0 to 2। এবার প্রথমে আপার লিমিট পুট করতে হয়, তারপরে লোয়ার লিমিট।
তাহলে এক্সের জায়গাতে 2 পুট করো, তাহলে 2 এর স্কোয়ার 4, তাহলে 4/2 মাইনাস এক্সের জায়গাতে 0 পুট করো, তাহলে 0 এর স্কোয়ার 0, তাহলে 0/2 মানে 0, মানে 4/2 মানে 2, তাহলে 2 হচ্ছে আমাদের বর্গ একক, তাহলে 2 বর্গ একক, এটা আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো, খুব কঠিন নয়, সোজাই ছিল অঙ্কগুলো। যে কোনো 3টে প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছিল, এখানে 6টি প্রশ্ন দেওয়া হয়েছিল, 6টি প্রশ্ন আমি তোমাদের করে দেখালাম, তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু 2025 সালে আসবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা ডি এর প্রশ্নগুলো, ই এর প্রশ্নগুলো সব কিন্তু আস্তে আস্তে করবো। তো তোমরা এইভাবেই শিখতে থাকো, ঠিক আছে? তাহলে দেখা হবে পরের ভিডিওতে।